কেউ একজন বলেছিলেন, আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে অজ্ঞদের অনুভূতিতে আঘাত না দেওয়ার জন্য বুদ্ধিমান ব্যক্তিকে নীরব থাকতে হয়। আপনারা দেখেছেন বিগত সময়ে অসংখ্য বুদ্ধিমান ব্যক্তি নীরব ছিলেন। তারা জানা সত্ত্বেও অনেক কথাই বলতে পারেননি সত্যকে তুলে ধরতে। যে কথা যায়নি বলা, সে কথাগুলোই সময় হয়েছে বলার। এসএটিভির এই প্ল্যাটফর্মে সে কথাগুলোই বলবেন আপনি, শুনবে গোটা বিশ্ব। আর আয়োজন নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি বাপ্পি খান। আজ আমাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক এবং জাতীয় স্বাধীন তদন্ত কমিশন বিডিআর হত্যাযজ্ঞ বিষয়ক এটার সদস্য জনাব শাহনেওয়াজ খান চন্দন। আমরা তার সাথে কথা বলবো এবং তার মুখ থেকেই আমরা জানবো তদন্ত কমিশনের কার্যক্রম এবং অগ্রগতি সম্পর্কে, এবং একই সাথে আমরা চেষ্টা করব সমসাময়িক কিছু বিষয় নিয়ে আলোচনা করার। জনাব শাহনেওয়াজ খান চন্দন, আমি শুরুতে স্বাগত জানাচ্ছি আপনাকে এসএটিভির স্টুডিওতে। কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ। আমি শুরুটা করতে চাই আপনার কাছে যে আপনি যেহেতু জাতীয় স্বাধীন তদন্ত কমিশন বিডিআর হত্যাযজ্ঞ বিষয়ক এই কমিটির একজন সদস্য হিসেবে রয়েছেন, আপনাদের এই তদন্ত কমিশনের মূল ম্যান্ডেটটা আসলে কি এবং কমিশনের সদস্য হিসেবে আপনার মূল এজেন্ডা আসলে কি ছিল? আচ্ছা, এখানে আমাদের ম্যান্ডেটটা মূলত ছিল হচ্ছে বিডিআর হত্যাযজ্ঞের পূর্বের বিডিআর হত্যাযজ্ঞ যখন চলেছে 25-26 ফেব্রুয়ারি 2009 এবং বিডিআর হত্যাযজ্ঞ পরবর্তী রিলেটেড যে পরবর্তী ইস্যুগুলো হয়েছে এই সামগ্রিক বিষয়ে তদন্ত করে সত্যটা উদ্ঘাটন করা। এর পেছনে কারা দায়ী ছিল, কোন কোন সংগঠন দায়ী ছিল, কারা আলামত ধ্বংস করেছে, কারা তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চেয়েছে এবং কারা তদন্তে বাধা দিতে চেয়েছে, স্বার্থ হাসিল হয়েছে, এন্টায়ার ইস্যু যেগুলো ছিল সব কিছুই আমাদের তদন্তে উদ্ঘাটন করাটা ছিল আমাদের ম্যান্ডেট। আর আপনি যেটা বললেন যে এজেন্ডা, আমাদের আসলে কোনো এজেন্ডা ছিল না। আমরা সরকারের প্রজ্ঞাপনে এখানে নিয়োগপ্রাপ্ত হয়েছিলাম। সরকারের প্রজ্ঞাপনে সব কিছু লেখা ছিল যে আমাদের স্কোপ কতটুকু, আমাদের কাজের পরিধি কতটুকু, সেই অনুযায়ী আমরা সত্যটা উদ্ঘাটন করার সর্বোচ্চ চেষ্টা করেছি। আচ্ছা, এই যে সরকারের কথাটা যে বললেন, বিগত সময়ে আমরা দেখেছি যে তৎকালীন সরকার থাকা অবস্থায় এই কমিশনে নানাভাবে তারা বাধাপ্রাপ্ত হয়েছেন, স্বাধীনভাবে কাজ করতে পারেননি। আপনাদের ক্ষেত্রে এমন কোনো অভিজ্ঞতা রয়েছে কিনা যে সরকারের থেকে সহযোগিতা কিংবা অসহযোগিতার কোনো বিষয়? সরকারের কাছ থেকে আমরা সম্পূর্ণ সহযোগিতা পেয়েছি। আমরা তৎকালীন প্রধান উপদেষ্টার সঙ্গে আমরা দেখা করেছিলাম এবং তিনি আমাদেরকে সে সময় সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার জন্য যা যা আমাদের দরকার সে সবগুলোই আমরা পেয়েছি। আমাদের মূল চ্যালেঞ্জ ছিল হচ্ছে সময়। আচ্ছা, সময়টা অনেক কম ছিল আমাদেরকে। আসলে বেসিক্যালি আমাদেরকে প্রথমে তো 3 মাসের একটা সময় দেওয়া হয়েছিল, পরবর্তীতে আমরা বাড়িয়েছি। এটা 1 ডিসেম্বরে কিন্তু আমরা আমাদের তদন্তের যে প্রতিবেদনটা সেটা দিয়েছি। বাট আমাদের কাছে সবসময় ফিল হয়েছে যে সময়টা অনেক কম ছিল এবং আমাদেরকে কিন্তু দিন রাত ওয়ার্ক আওয়ারের বাইরেও রাত 10টা, 11টা, 12টা পর্যন্ত কাজ করতে হয়েছে। এই সময়টা একটা বড় চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য। তো যখন সময়টা আপনাদেরকে বেঁধে দেওয়া হয় বা নির্ধারণ করা হয়েছিল, তখন কি সেটা আপনাদের কাছে মনে হয় নিজেই কাজের জন্য এই সময়টা আসলে নিতান্তই কম? অবভিয়াসলি আমরা তো শুরু থেকেই গভর্নমেন্টকে বলছিলাম, কারণ দেখেন এটা এমন একটা ইস্যু যেটা 2009 সালে হয়েছে। এর অনেক গুরুত্বপূর্ণ যারা কুশীলব তারা কিন্তু অনেকে দেশে নেই, তারা দেশের বাইরে পালিয়েছে, চলে গেছে। তারপরে হচ্ছে অনেকে মারা গেছে, অনেকে গুরুতর অসুস্থ। তো তাদেরকে ফাইন্ড আউট করা, ট্রেস করা, তাদের ইন্টারভিউ নেওয়া, তাদেরকে আবার তাদের সাক্ষাৎকারগুলো নেওয়া এবং সেই সাক্ষাৎকারগুলো আবার যাচাই বাছাই করা। অনেককে আমরা প্রথমে তো হাজির করতে পারিনি, তখন কিন্তু আমাদেরকে হুলিয়া জারি করতে হয়েছে, পত্রিকায় বিজ্ঞাপন দিতে হয়েছে। অনেকের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা নিয়ে আমাদেরকে বলতে হয়েছে যে এই ব্যক্তিরা যেন বিদেশে যেতে না পারেন, তাদের সাক্ষ্য নেওয়া আমাদের অতীব জরুরি। অনেকে দেশের বাইরে ছিল, তখন তাদেরকে আমরা প্রথমে চেষ্টা করেছি ডিপ্লোম্যাটিক চ্যানেলে তাদেরকে রিচ আউট করার, যাতে তাদের সাথে আমরা কথা বলতে পারি। এবং আমাদের সম্মানিত যেসব সদস্যরা ছিলেন তাদের সহযোগিতায় তাদেরকে আমরা রিচ আউট করেছি, তাদের ইন্টারভিউ নিয়েছি জুমে, যারা দেশের বাইরে ছিল। সো এটা একটা রিগরাস প্রসেস অ্যান্ড ইট অ্যাকচুয়ালি রিকোয়ার্ড এ লট অফ টাইম। আমরা চেষ্টা করেছি কোনো আমাদের তদন্তের কোয়ালিটি কোনোভাবে ব্যত্যয় না ঘটিয়ে যতটা সম্ভব এই সময়ের মধ্যে শেষ করার। এবং একজন সদস্য হিসেবে আপনি কি মনে করেন যে আপনাদের যে তদন্তটি এটি সম্পূর্ণরূপে স্বাধীন হয়েছে এবং নিরপেক্ষ হয়েছে কিনা? হ্যাঁ, অবভিয়াসলি আমি আমার তদন্ত আই স্টুড বাই মাই ইনভেস্টিগেশন রিপোর্ট অ্যান্ড আই স্টিল স্ট্যান্ড বাই মাই ইনভেস্টিগেশন রিপোর্ট। আমরা এটা সম্পূর্ণ ইম্পার্শিয়াল ওয়েতে এবং খুবই অবজেক্টিভিটি বজায় রেখে যতটা হিউম্যানলি পসিবল আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে, স্বাধীনভাবে
এবং সব ধরনের যেটাকে আমরা বলি হচ্ছে বায়াসনেস, সব ধরনের বায়াসনেসের ঊর্ধ্বে উঠে জিনিসটাকে অবজেক্টিভলি দেখার চেষ্টা করেছি। আচ্ছা, এই তদন্ত প্রক্রিয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো কি ছিল আপনার কাছে মনে হয়েছে? আমি আপনাকে অলরেডি বলেছি যে প্রথম চ্যালেঞ্জটাই ছিল আমাদের সময়, এবং আচ্ছা, দ্বিতীয় এটা চ্যালেঞ্জ একটা ছিল হচ্ছে যে এই সংক্রান্ত নথিপত্রগুলো পাওয়া। আচ্ছা। নথিপত্রগুলো পাওয়া, গোয়েন্দা প্রতিবেদনগুলো পাওয়া, অনেক নথিপত্র এবং অনেক ফুটেজ, পার্টিকুলারলি টিভি ফুটেজ, ভিডিও ফুটেজ কিন্তু ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে বিগত গভর্নমেন্টের সময়। আলামতগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে, যে জন্য বললাম এটা আমাদের কিন্তু ম্যান্ডেটের মধ্যে ছিল যে আলামত ধ্বংসকারী কারা তাদেরকে আমরা ফাইন্ড আউট করতে পেরেছি কিনা। তো এই জিনিসগুলো রিকভার করা আমাদের জন্য একটা হিউজ চ্যালেঞ্জ ছিল। তারপরে হচ্ছে সাক্ষ্য নেওয়া। আমরা যাদেরকে আমরা অ্যাভেলেবল পেয়েছি তাদের তো আমরা সাক্ষ্য নিয়েছি। আমরা কিন্তু কারাগারে, যে কাশিমপুর কারাগার, তারপর ঢাকা কেন্দ্রীয় কারাগার যেটা কেরানীগঞ্জে, সেখানে যে আমরা দিনের পর দিন এই যারা আসামি এবং হচ্ছে যারা সাসপেক্ট এবং যাদের ইনভলভমেন্ট ছিল বলে আমরা মনে করেছি, তাদের কাছ থেকে অনেক তথ্য জানার আমরা চেষ্টা করেছি, ইন্টারভিউ নিয়েছি। এবং এটা কিন্তু একদিনে আমরা তাদের কাছে গিয়েছি আর তারা সব বলে দিয়েছে, ব্যাপারটা এমন না। তাদেরকে আমাদের কাউন্সেলিং করতেছে। আমরা অনেককে পেয়েছি যারা সম্পূর্ণ ট্রমাটাইজড, দীর্ঘদিন কারাবন্দি থাকতে 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 তাদের বিস্তৃতি ঘটেছে, মানসিক বিকারগ্রস্ততা এসেছে। তাদেরকে আমরা কাউন্সেলিং করে করে তাদের কাছ থেকে তথ্য বের করার চেষ্টা করেছি। এটাও একটা আমাদের চ্যালেঞ্জ ছিল, যে সাক্ষী পাওয়া এবং সাক্ষীদেরকে একটা মানে একটা মেথডিক্যাল ওয়েতে তাদেরকে প্রশ্ন করে তাদের কাছ থেকে বিষয়বস্তুগুলো বের করে আনা। এই যে একটা বিষয় যেমন বললেন, আপনারা এখানে সাক্ষ্য, নথি এবং প্রমাণ সংগ্রহে বিভিন্নভাবেই চেষ্টা করেছেন, ঠিক কি ধরনের পদ্ধতি আসলে আপনারা সেখানে ব্যবহার করেছেন সেই বিষয়টা যদি একটু স্পষ্ট করে। আসলে আমরা সত্যিকার অর্থে একটা মানে একটা ভালো রিসার্চ যেভাবে করতে হয় সেই রিসার্চ মেথোডোলজিগুলোই আমরা অ্যাপ্লাই করেছি। আচ্ছা। আমরা ইন্টারভিউ কালেক্ট করেছি, যে কাদেরকে আসলে ইন্টারভিউ করা যেতে পারে। এখানে আমরা অনেকগুলো ক্যাটাগরিতে ভাগ করেছিলাম, যে সার্ভাইভিং অফিসার, তারপরে অফিসারদের ফ্যামিলি, তারপরে হচ্ছে পারপেট্রেটরস, পলিটিক্যাল পার্সোনালিটি, ওই সময় যেসব সাংবাদিকরা কাজ করেছে তারা, তারপরে হচ্ছে ইভেন বাইস্ট্যান্ডার্স, যারা আশেপাশে থেকেছে, দেখেছে, উইটনেস যারা ছিল, ইভেন আশেপাশের যে কিছু এস্টাবলিশমেন্ট ছিল, যেরকম হোটেল আম্বালা, এটা একটা ওই সময় খুব গুরুত্বপূর্ণ স্থাপনা ছিল, কারণ ওখানে মিটিংগুলো হয়েছিল। আমরা হোটেল আম্বালার ওনারকেও আমরা এখানে নিয়ে এসেছিলাম। তারপরে কিছু সেগুলোর সত্যতা কি পেয়েছেন আপনারা? কিসের সত্যতা বলছেন? মানে এই যে মিটিং যে হয়েছিল যেখানে বললেন, আমরাও যেমনটা শুনেছি, সেগুলোর সব সত্যতা কি? হ্যাঁ, সেগুলো তো আমরা পেয়েছি, সো আমি বলছিলাম যে আসলে আমাদের এই তথ্য সংগ্রহ করার পদ্ধতিটা কি ছিল। যেভাবে আমরা যেখান থেকে পেয়েছি আমরা সাক্ষী এবং প্রমাণ জোগাড় করার চেষ্টা। আরেকটি ব্যাপার যেটা না বললেই নয়, সেটা হচ্ছে যে গোয়েন্দা সংস্থাগুলোর আর্কাইভ আমাদেরকে অনেক হেল্প করেছে, বিশেষ করে র্যাবের ইন্টেলিজেন্স উইং এবং হচ্ছে ডিজিএফআই, তাদের আর্কাইভগুলোতে আমরা অ্যাক্সেস করেছিলাম। এবং আই অ্যাকচুয়ালি থ্যাংক দেম ফর দেয়ার কোঅপারেশন, বিকজ তাদের আর্কাইভটা আমাদেরকে অনেক হেল্প করেছে। তাদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ নথি, যেগুলো হচ্ছে বিগত সরকার আসলে যদি জানতো যেগুলো আছে তাহলে আসলে ওগুলো ডিস্ট্রয় করে ফেলতো, কিন্তু থ্যাঙ্কস টু আওয়ার প্যাট্রিয়টিক আর্মি অফিসার্স, তারা সেটা গোপনে হোক যেভাবেই হোক তারা সেটা আগলে রেখেছিলেন। এবং আমরা যখন তদন্ত শুরু করেছি তারা কিন্তু আমাদেরকে এটা সরবরাহ করেছেন, এবং এটা আমাদের হিউজলি বেনিফিট করেছে আমাদের তদন্তের কাজে। এই যে দীর্ঘ সময় পরও আপনি শুরু থেকে যেমনটি বললেন যে 2009 সালের ঘটনা, এখন 2026 সাল চলছে, এই দীর্ঘ সময় পরও বিচার প্রক্রিয়া নিয়ে যে প্রশ্নগুলো রয়ে গেছে, সেটিকে আসলে আপনারা কিভাবে দেখছেন বা কিভাবে মূল্যায়ন করেন? না, আমাদের তদন্তের আওতার বাইরে ছিল হচ্ছে যে বিচার প্রক্রিয়াটা চলছে সেটা। আমি যেটা যতদূর জানি, যদি আমি ভুল না বলে থাকি, সেটা হচ্ছে বিচার প্রক্রিয়া হয়েছে দুটো মামলার ভিত্তিতে, একটা হচ্ছে বিস্ফোরক আইনের আর একটা হচ্ছে হত্যা মামলা। তো এইটার বিচার প্রক্রিয়া, তো এটা তো একটা সাবজুডিস ইস্যু, কারণ বিচার প্রক্রিয়া এখনও চলমান আছে। সো এটার কিন্তু আমাদের তদন্তের আওতার বাইরে ছিল। আচ্ছা, এই তদন্তের ফলাফল বিচার ব্যবস্থায় ঠিক কতটা প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? আমরা যেরকম একটা বিষয় হচ্ছে যে তদন্তে আমাদের কমিশনের যে রিপোর্ট, এই রিপোর্টের পরে আসলে কি, আমাদের কমিশনটা কিন্তু ছিল একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন। আমরা সত্যানুসন্ধান করেছি, যে সত্যগুলো এর আগে বের করে আনা যায়নি সেগুলো আমরা বের করে আনার চেষ্টা করেছি এবং বের করেছি যতটা সম্ভব। তো এর উপর ভিত্তি করে আমরা সুপারিশও করেছি আমাদের প্রতিবেদনে, যে একটা ট্রাইব্যুনাল গঠন করা, বা একটা যেরকম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মতো একটা স্পেশালাইজড একটা ট্রাইব্যুনাল গঠন করা, যে ট্রাইব্যুনালে আমরা যে নতুন যেসব আমরা পেয়েছি, পারপেট্রেটর পেয়েছি, আমরা নতুন যেসব আসামি ফাইন্ড আউট করে এনেছি যে এরাও ইনভলভ, যেটা আগের কোনো তদন্তে আসেনি, তাদের ব্যাপারে একটা
তাদের ব্যাপারে বেসিক্যালি ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা, যদি এরকম একটা ট্রাইব্যুনাল গঠন করা যায় বা যেত, তাহলে ওইটার তদন্ত সংস্থা কিন্তু তাদের ব্যাপারে আসলে চূড়ান্ত যে তদন্ত, সেই তদন্ত করে একটা চার্জশিট বা হচ্ছে অভিযোগপত্র বা তদন্ত প্রতিবেদন জমা দিলে তখন তারা অটোমেটিক্যালি হচ্ছে আপনার মানে যে ফোরাম অফ জাস্টিস, এই ফোরাম অফ জাস্টিসের মধ্যে তারা চলে আসবে। আচ্ছা, তো এইটা হতে পারে যে আসলে তদন্তের পরে আপনি যেটা বললেন যে আসলে এরপরে বিচার প্রক্রিয়াটা কীরকম হতে পারে, সো দিস কুড বি দ্য ফোরাম অফ জাস্টিস। আমরা জিনিসটাকে এইভাবেই সুপারিশ করেছি আমাদের প্রতিবেদনে। আচ্ছা, এমন একটি সংবেদনশীল কমিশনে কাজ করার সময় আসলে কি ধরনের নৈতিক চ্যালেঞ্জ আসতে পারে এবং আপনাদের উপরে কোনো ধরনের থ্রেট বা হুমকি ছিল কিনা, কখনো মনে করেছেন কিনা? না, আমাদের উপরে সরাসরি কোনো থ্রেট বা হুমকি এ ধরনের কিছু আসেনি, কিন্তু আমাদের নিজেদের মধ্যে একটা সত্যিকার অর্থে যে আমাদের যে অনুভূতিটা ছিল যে আমরা যেন নিরপেক্ষতা বজায় রাখতে পারি। আমরা সবসময় মনে করেছি, পার্সোনালি আমি মনে করেছি যে এটা একটা বেসিক্যালি বিচার প্রক্রিয়ার মতোই কিন্তু একটা কাজ, এবং আমরা যেন সব ধরনের তথ্য পেতে পারি, যে কাউকে আমরা যেন সামন করতে পারি আমাদের কমিশনে সাক্ষ্য দেওয়ার জন্য। তার জন্য কিন্তু তৎকালীন সরকার আমাদেরকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারকের মর্যাদা দিয়েছিল। আচ্ছা, সো আমার মাথায় সবসময় ছিল, এবং আমাদের অনেক কমিশন সদস্যের মাথায় হয়তো এটা ছিল, যে এটা আসলে আমরা এই সর্বোচ্চ অ্যাকাউন্টেবিলিটি এবং অ্যাকাউন্টেবিলিটি টু মি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি টু মাই ক্রিয়েটর, আমার সৃষ্টিকর্তার প্রতি, আমার আল্লাহর প্রতি একটা সর্বোচ্চ মানে দায়বদ্ধতার জায়গা থেকে সর্বোচ্চ নিরপেক্ষতা, অবজেক্টিভিটি নিশ্চিত করার আমরা চেষ্টা করেছি। এটাই কিন্তু আসলে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যেন আমরা এক মুহূর্তের জন্য যেন আমরা বায়াসড না হয়ে যাই, বা তথ্যের বাইরে নিজের ওপিনিয়ন যেন না চলে যায়, এটা আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু মানে আমরা দেখা যাচ্ছে যে আমাদের এই অনুষ্ঠানেও যারা এসেছেন, বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ের যারা কথা বলার জন্য এসেছেন, তারা অনেকেই এখনও আতঙ্কগ্রস্ত এবং অনেকেই মনে করেন এখনও বিভিন্ন পর্যায়ে থ্রেট আছে। তো আপনারা যেহেতু এমন একটি সংবেদনশীল কাজের সাথে জড়িত, তো কখনো মনে হয়েছে কিনা কেউ ফলো করছে কিনা, কিংবা কোনো ধরনের ভয় বা আতঙ্ক ভেতরে কাজ করেছে কিনা? আমি পার্সোনালি কোনো ভয় ফিল করি না, কিন্তু আমি অনেক গালাগালি, হুমকি, বিশেষ করে আওয়ামী লীগের যারা তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের যারা অনুসারী, ছাত্রলীগ, যুবলীগ, এদের দ্বারা অনেক সোশ্যাল মিডিয়াতে পার্টিকুলারলি ক্যারেক্টার অ্যাসাসিনেশন এবং আজে বাজে কথাবার্তা বলা, থ্রেট দেওয়া সোশ্যাল মিডিয়াতে, ওগুলো হয়েছে। বাট আসলে আওয়ামী লীগ তো একটা বেসিক্যালি একটা মানবতা বিরোধী দল। তারা যে ধরনের হত্যা করেছে, অসংখ্য শিশুকে তারা মেরেছে, তো তারা কি বললো না বললো এটা আসলে আমি অত কেয়ার করি না। আচ্ছা, এই যে বিষয়টি নিয়ে আমরা আসলে কথা বলছি, বিডিআর হত্যাকাণ্ড, আপনি শুরুতে যেটা বললেন, এটা আমাদের এখানে যারা উইটনেস ছিলেন এবং বেঁচে ফেরা অফিসার সেনাবাহিনীর, এমনও অনেকে এসেছেন, এর আগে তদন্ত কমিশনে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির, তিনিও এসেছেন, আমরা অনেকের কাছ থেকে অনেক রকম মন্তব্য শুনেছি। তো এই যে বিষয়টা বিডিআর হত্যাকাণ্ড, এটা কি আসলেই বিডিআর হত্যাকাণ্ড ছিল না পরিকল্পিত? মানে আপনাদের তদন্তে ঠিক কি উঠে এসেছে? আমাদের তদন্তে তো আমরা এটা পেয়েছি, আমাদের প্রতিবেদনে ডিটেইল লেখা আছে যে এটা একটা অত্যন্ত সুপরিকল্পিত, এবং এটার পরিকল্পনা 2009 সালের 25-26 ফেব্রুয়ারি ঘটনাটি ঘটলেও এটার পরিকল্পনা আসতে চাই আসলে, এটার পরিকল্পনা কিন্তু হয়েছিল 2008 সালে। আচ্ছা, আমরা আমাদের তদন্তে পেয়েছি, প্রমাণ পেয়েছি, সাক্ষ্য পেয়েছি। অর্থাৎ নির্বাচনের পরপরই? নো, এটা ইভেন নির্বাচনের আগে। আচ্ছা, ইভেন নির্বাচনের আগে। এটা একটা সারপ্রাইজিং ইস্যু যে ফজলে নূর তাপস, ধানমন্ডি ওই এলাকার এমপি ফজলে নূর তাপস প্রায়ই আপনার পিলখানার ভেতরে প্রবেশ করে ডিএডি তৌহিদ সহ বেশ কিছু বিডিআর হত্যাকাণ্ডে সরাসরি আমরা যাদেরকে ইনভলভ দেখেছি, এই ধরনের বিডিআর সদস্যদের সঙ্গে সে ঘন্টার পর ঘন্টা বৈঠক করত, এবং বৈঠকের সময় সে পিলখানার যে মসজিদ, এই মসজিদের জুমার নামাজের পরে পার্টিকুলারলি সে বৈঠকগুলো করতো। নামাজের পরের সময়টা সে বেছে নিয়েছিল বৈঠকগুলো করার জন্য, এবং তখন কিন্তু তখনই ষড়যন্ত্র আসলে শুরু হয়েছে। পরবর্তীতে আমরা দেখেছি ফজলে নূর তাপস নির্বাচনী প্রচারণা চালিয়েছে পিলখানার ভেতরে, এবং আশ্বাস দিয়েছে বিডিআরের সৈনিকদের কিছু গ্রিভেন্সেস ছিল, যেগুলো একদম অমূলক না, আবার অনেক বাহিনীতে এই ধরনের গ্রিভেন্সেস আসলে থাকেই। কিন্তু ফজলে নূর তাপস যেটা খুব সুকৌশল এবং সুপরিকল্পিতভাবে করেছে, এই গ্রিভেন্সেসগুলোকে সে ইনসাইটমেন্টের পর্যায়ে নিয়ে গেছে, উস্কানি পর্যায়ে নিয়ে গেছে, এবং সে আশ্বাস দিয়েছে যে তোমরা আমার হয়ে কাজ করো, তোমরা আমার সঙ্গে থাকো, আমি তোমাদের যা গ্রিভেন্সেস আছে, যা অসন্তুষ্টি আছে, সব আমরা পূরণ করে দিব, সব কিছু করে দেওয়া হবে। এবং আমরা জানি যে এই বিডিআর যে হত্যাযজ্ঞটা যে হয়েছে 25-26 ফেব্রুয়ারি, তার আগে কিন্তু অনেক লিফলেটিংও হয়েছে, এবং লিফলেটগুলোতে কিন্তু
আপনার হচ্ছে শেখ হাসিনাকে অ্যাড্রেস করে শেখ হাসিনার কাছে প্রতিকার চাওয়া হয়েছে এবং একটা কথা খুব সিগনিফিক্যান্ট ওখানে লেখা ছিল যে সেনাবাহিনীর যেসব অফিসার বিডিআরে কর্মরত ছিলেন তাদেরকে কুকুরের মতো তাড়িয়ে বিডিআর থেকে সরিয়ে দেওয়া হবে। এবং এটার কারণটা কি ছিল? এটার কারণটা ছিল হচ্ছে মূলত এই বৈঠকগুলো তারা করতে করতে যে আওয়ামী লীগের যেসব পলিটিশিয়ান, এখানে শুধু ফজলে নূর তাপসই না, এটা তৎকালীন গোয়েন্দা প্রতিবেদনেও কিন্তু এসছে যে বিডিআরের যেসব সৈনিক যারা এবং ডিএডি লেভেলের যারা, তারা কিন্তু শেখ সেলিমের সঙ্গে দেখা করেছে। আচ্ছা, অর্থাৎ আমরা দুইজনের নাম পেলাম, ফজলে নূর তাপস, শেখ সেলিম। আমরা এই জায়গা থেকে আবার আসবো, তার আগে আমাদের সময় হয়েছে একটি বিরতিতে যাবার। আমরা এই জায়গা থেকে আবার শুরু করব। দর্শক, কথা বলার এ পর্যায়ে আমাদের সময় হয়েছে একটি বিরতিতে যাবার। কোথাও যাবেন না, থাকুন আমাদের সাথে। ফিরছি খুব শীঘ্রই ছোট্ট একটি বিরতির পরেই। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন যে কথা যায়নি বলা। আমাদের সাথে কথা বলছিলেন জাতীয় স্বাধীন তদন্ত কমিশন বিডিআর হত্যাযজ্ঞ বিষয়কের সদস্য শাহনেওয়াজ খান চন্দন। বিরতিতে যাবার আগে আপনি আওয়ামী লীগের দুইজন খুব প্রভাবশালী নেতার নাম বলেছিলেন, যে যা শুরুটা হয়েছিল 2008 সাল থেকে। আমরা সেই জায়গা থেকে আবার একটু আসতে চাই। জি, তো যেটা বলছিলাম যে তারা এটা ওই সময় শেখ হাসিনার আমলেই যে তদন্তগুলো হয়েছিল, সেই তদন্তেও উঠে এসছে যে বিদ্রোহ যারা করতে চেয়েছে সেই ধরনের সেই বিডিআর সদস্যরা, তারা শেখ সেলিমের সঙ্গে, ফজলে নূর তাপসের সঙ্গে, এবং আমরা পরবর্তীতে বিডিআর সদস্যদের সাক্ষ্যতেও পেয়েছি তারা জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজম এদের সঙ্গেও বৈঠক করেছে। এবং এইখানে এটা একাধিক সাক্ষ্যে এসছে আমাদের যে শেখ সেলিম এবং ফজলে নূর তাপস বিডিআর যে সৈনিকরা তাদেরকে বলেছিল যে তোমরা ডিজিকে জিম্মি করো, তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলো, এবং এই প্রক্রিয়ায় যদি কোনো আর্মি অফিসার মারা পড়ে তাহলে মারা পড়তে পারে, কোনো সমস্যা নেই তাতে। এই ধরনের কথা তারা বলেছিল। এবং পরবর্তীতে লাস্ট যে চূড়ান্ত মিটিং হয় বিডিআর বিদ্রোহী সৈনিকদের সঙ্গে, সদস্যদের সঙ্গে, সেই মিটিংয়ে আওয়ামী লীগ নেতৃবৃন্দ একটা প্রপোজাল দেয় যে অফিসারদেরকে হত্যা করা হবে। ডিজি সহ অন্যান্য যেসব আর্মি অফিসাররা আছেন, বিডিআরের যারা মেইন চেইন অফ কমান্ড, হেডকোয়ার্টার যারা ছিলেন, তাদেরকে হত্যা করা হবে। তখন কি কারণে তাদেরকে হত্যা করার কথা এসেছে? এটাই, তখন বিডিআরের যারা যেসব সদস্য, তাদের মধ্যে একজন ছিল হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে মধ্যস্থতাকারী তোরাব আলী নাম। আচ্ছা, তোরাব আলী কিন্তু অনেক একটা ফ্যামিলিয়ার নেই। সে তখন বলে যে অফিসারদেরকে হত্যা করার প্ল্যান তো ছিল না। তখন আওয়ামী লীগ নেতাদেরই একজন, ফজলে নূর তাপস অথবা শেখ সেলিম, তখন তোরাব আলীকে বলে যে আপনার অনেক বয়স হয়েছে, আপনি একজন মুরব্বী মানুষ, আপনার আর এর মধ্যে থাকার দরকার নাই, আপনার ছেলে আমাদের সঙ্গে থাকলেই হবে, বাকিটা আমরা বুঝে নিব। তার ছেলে হচ্ছে লেদার লিটন, সে হচ্ছে ওখানকার স্থানীয় যুবলীগের নেতা, এবং তোরাব আলী হচ্ছে আওয়ামী লীগের স্থানীয় নেতা। তো এইভাবে, তো আমি যেটা বলতে চেয়েছি যে এই হত্যাযজ্ঞ এটা যে আসলে একটা বিদ্রোহ না, এটা যে আসলে সুপরিকল্পিত হত্যাযজ্ঞ, এবং এই হত্যাযজ্ঞটা পরিচালিত হয়েছিল সেনাবাহিনী থেকে দেশপ্রেমিক অফিসার যারা ছিল তাদেরকে হত্যা করে তাদেরকে নির্মূল করে দেওয়া, এবং সেনাবাহিনীতে একটা ভয়ের সংস্কৃতি তৈরি করা। এটার পরিকল্পনা কিন্তু বেশ আগে থেকেই হয়েছে। তো এটি হচ্ছে এর অনেক বিস্তারিত প্রেক্ষাপট আমাদের তদন্ত প্রতিবেদনে আসছে। আমরা কিছু মানে অনেকের মুখ থেকে আমরা শুনেছি, যেমনটি বলছিলাম যে আমাদের এখানে এসে অনেকে বলেছেন যে সেখানে আমাদের বিডিআরের পাশাপাশি আমাদের দেশের বাইরেরও কিছু সদস্য ছিলেন, যাদের এমনও উঠে এসেছে যে অনেকের চুল লম্বা ছিল, কিন্তু যারা সাধারণত বিডিআরের সৈনিক কিংবা সেনাবাহিনীতে আছেন, প্রথমত হচ্ছে তাদের চুল তো এত বড় থাকার কথা না, কিংবা ভিন্ন ভাষায় কথা বলা। এমন কোনো তদন্তে আপনাদেরকে এমন কিছু উঠে এসেছে কিনা? আপনি যেটা বলছিলেন যে বড় চুলওয়ালা এবং বিডিআর সদস্যদের বাইরেও কেউ উপস্থিত ছিল কিনা, হ্যাঁ, আমরা এটা পেয়েছি। আমাদের অনেকগুলো সাক্ষ্য আমরা পেয়েছি। সার্ভাইভিং অফিসাররা আমাদেরকে সাক্ষ্য দিয়েছে, অফিসারদের ফ্যামিলি মেম্বার্স যারা আটকা পড়েছিল, এবং আরও অনেকেই যারা ভেতরে ওই সময় অবস্থান করছিল, তারা আমাদেরকে সাক্ষ্য দিয়েছে যে তারা লম্বা চুলওয়ালা, যারা আসলে বিডিআরের সৈনিক না, তাদের এরকম কিছু মানুষকে দেখা গেছে ভেতরে। দ্বিতীয়ত হচ্ছে হিন্দি ভাষায় কথা বলেছে এরকম মানুষজন, এবং তাদেরকে পরবর্তীতে সেফ এক্সিটও দেওয়া হয়েছে। এক্স্যাক্টলি, তাদেরকে পরবর্তীতে সেফ এক্সিট দেওয়া হয়েছে, এটাও আমরা আমাদের তদন্তে কিন্তু পেয়েছি। তাদেরকে ঢোকানো হলো কিভাবে ভিতরে এমন একটা সুরক্ষিত জায়গায়?
এই সুরক্ষিত দুর্গের ভিতরে তাদেরকে কিভাবে ভেতরের প্রবেশ করানো হলো এবং বের করা হলো, সেফ এক্সিট দেওয়া হলো, এবং আমরা এমনটাও শুনেছি যে যেসব অফিসারদেরকে মারা হয়েছে খুব নৃশংসভাবে তাদেরকে ড্রেন দিয়ে ফেলে দেওয়া হয়েছে, মানে এমন বেশ কিছু তথ্য তো উঠে এসেছে। সেই বিষয়টা নিয়ে যদি একটু পরিষ্কার করে বলেন। আপনি কিভাবে ঢোকানো হলো এই কথাটি যখন বলছেন, তখন আসলে বিডিআর বিদ্রোহের নামে যে হত্যাযজ্ঞটা চলেছে এটার পরিকল্পনা তো অনেক আগে থেকেই হচ্ছিল। তো এই জন্য ওই সময় আসলে সিকিউরিটিকে বাইপাস করে ভেতরে প্রবেশ এবং ভেতরে প্রবেশ কারা করছে এটা আসলে যেহেতু সম্পূর্ণ বিডিআরের সদস্যরা এটা নিয়ন্ত্রণ করছিল, তো এটা আসলে ঢুকানো তাদের জন্য খুব কঠিন কিছু ছিল না। দ্বিতীয়ত হচ্ছে যে তাদেরকে সেফ এক্সিট কিভাবে দেওয়া হলো, এই ব্যাপারে আমরা মূলত ফজলে নূর তাপস এবং জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজম এই তিনজনের গভীর সংশ্লিষ্টতা পেয়েছি। তারা যেটা করেছে সেটা হচ্ছে বিডিআর 3 নম্বর গেটের কাছে মিছিল করেছে, একটা প্রসেশন, তারা সেটা বিডিআরের ভিতরে প্রবেশ করেছে, বিডিআরের গেটের সামনে জড়ো হয়েছে। যে পরিমাণ মানুষ প্রবেশ করেছে, বের হয়ে গেছে অনেক তার থেকে বেশি। আচ্ছা, এইটা আমাদের এর আগের তদন্তেও এসছে, আমাদের তদন্তেও আমরা এটা সত্যতা এটা কি পেয়েছি। ঘটনার সময় 25শে ফেব্রুয়ারির কথা বলছি। মিছিলের সঙ্গে এই তোরাব আলী, লেদার লিটন, এদের আওয়ামী লীগ যুবলীগের নেতৃবৃন্দের আসলে দায়িত্বটা ছিল, যেহেতু জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজম তারাও কিন্তু যুবলীগ থেকেই উঠে আসা, তারা এইটা অর্গানাইজ করেছে। এরপরে ফজলে নূর তাপস যেটা করেছে, আমরা যেটা তদন্তে পেয়েছি, সে কিছু গাড়ি ঢুকিয়েছে, কালো গ্লাসওয়ালা মাইক্রোবাস, এবং সেই মাইক্রোবাসে করে বেশ কিছু ইন্ট্রুডার, আমি বলবো তারা আসলে কোন দেশি সেটা আমরা জানি না, মাইক্রোবাসে করে যারা বেরিয়েছে তারা এক্স্যাক্টলি কোন দেশি সেটা ওইভাবে বলা যায়নি, কিন্তু তারা বাংলাদেশি না এটা আমরা বেশ কিছু সাক্ষ্য পেয়েছি। এবং আলটিমেটলি এই মাইক্রোবাসে করে তারা এয়ারপোর্টে গেছে। সেই সময় যে র্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের যারা দায়িত্বরত কর্মকর্তারা ছিলেন, তারা এটা তৎক্ষণাৎ অন্যান্য গোয়েন্দা সংস্থা, সকল গোয়েন্দা সংস্থা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান যে কিছু ফরেন এলিমেন্টস, কিছু ইন্ট্রুডার যারা পিলখানায় ছিল, তারা একটা প্লেনে করে পালিয়ে যাচ্ছে। প্লেনটা ইমিডিয়েটলি স্টপ করা দরকার এবং প্লেনটা চেক করা দরকার। আচ্ছা, কিন্তু কেউ এই কাজটা করেনি। এটা আমাদের কাছে এটা প্রতীয়মান হয়েছে যে এটা ছিল হচ্ছে ডেলিভারেড ডিলে, পরিকল্পিতভাবে দেরি করা হয়েছে এবং আমলে নেওয়া হয়নি। কিন্তু প্লেনটা যদি স্টপ করা যেত তাহলে হয়তো অনেক কিছু বেরিয়ে আসতো। এবং আমরা যেমনটা শুনেছি যে যদি একদম সঠিক টাইমে আসলে সেনাবাহিনী যারা ছিল বা বাইরে যারা ছিলেন তাদেরকেও যদি আসলে নির্দেশনা দেয়া হতো ভেতরে ঢোকার, তাহলে হয়তো বা এতগুলা প্রাণ নিশ্চয়ই ঝরতো না। এটিও আমাদের তদন্তে এসছে যে সেনাবাহিনী, শুধু সেনাবাহিনী কেন, গোলাগুলি যখন শুরু হয় তখন র্যাবের 2টা স্ট্রাইকিং ফোর্স বিডিআরের 3 নম্বর গেটের একদম কাছাকাছি অবস্থান করছিল। মানে তারা দেখতে পেয়েছে ভিতরে কি হচ্ছে, এরকম একটা মানে ভিজুয়াল রেঞ্জের মধ্যেই তারা ছিলেন। সো তারা যদি ওই সময় ইয়ে করতেন, আর একটা জিনিস মাথায় আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে বিডিআরের সৈনিকরা যারা বিদ্রোহ বা হত্যাযজ্ঞ যাই করেছে, তাদের কিন্তু কোনো চেইন অফ কমান্ড ছিল না, তারা সম্পূর্ণ বিশৃঙ্খল অবস্থায় ছিল। যে অর্থাৎ যে কোনো একটা সুপরিকল্পিত স্ট্রাইকিং ফোর্স ইজিলি তাদেরকে হচ্ছে শান্ত করে ফেলতে পারতো এবং তাদেরকে কবজায় নিয়ে আসতে পারতো। তো এটি করা হয়নি আসলে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি একটু স্পষ্টভাবে জানতে চাই, সেটা হচ্ছে বিডিআরদের ভূমিকা এখানে আসলে সত্যিকার অর্থে কতটা ছিল এবং তাদেরকে যেভাবে প্রভাবিত করা হয়েছে। আপনি ইতিমধ্যে কয়েকটা বলেছেন, আমাদের এখানে এমনও ইস্যু উঠে এসেছে যে ডাল ভাতের একটা ইস্যু ছিল। তো তাদেরকে আসলে কিভাবে মূলত প্রভাবিত করা হয়েছিল এবং তাদের ভূমিকা এখানে সত্যিকার অর্থে আসলে কতটা ছিল? না, বিডিআরের সদস্যরা তো বিদ্রোহ করেছে, ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং অনেকে হত্যাকাণ্ডের সঙ্গেও জড়িত ছিল, এটাতে আসলে কোনো সন্দেহ নেই। আচ্ছা, তবে সব সদস্য কি আসলে সমানভাবে দায়ী সেটি আমরা বলতে পারি না, কিন্তু বিডিআরের সদস্যরা যে বিদ্রোহ করেছে এটা তো সঠিক, এবং ভিতরে যে হত্যাযজ্ঞ ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাতে বিডিআরের সদস্যদেরও ইনভলভমেন্ট ছিল। এখন আপনি বলছেন যে তাদেরকে কিভাবে প্রভাবিত করা হয়েছে, এটা আমি ইতিমধ্যেই বলেছি যে আওয়ামী লীগের নেতারা তাদের মধ্যে যে অসন্তুষ্টিটা ছিল, এই এখন আমরা যতজন বিডিআর সদস্যের সঙ্গে কথা বলেছি তারা সবাই বলেছে যে ডাল ভাতের মতো ইস্যুতে কোনো অফিসারকে হত্যা করবে এটা তারা কখনো কল্পনাও করতে পারেনি, কল্পনাতীত। মানে তারা এরকমও অনেক বিডিআর সদস্য আমাদেরকে সাক্ষ্য দিয়েছে যে তারা তৎকালীন যেসব আর্মি অফিসাররা শাহাদাত বরণ করেছেন ঘটনাতে, তাদেরকে তারা আসলে মানে বাবার মতো শ্রদ্ধা করত। আমার প্রশ্নটা আসলে এই জায়গাটাতেই ছিল যে তাদেরকে মূলত কিভাবে প্রভাবিতটা করা হয়েছিল। ডাল ভাতের ইস্যু আসলে এটা আমাদের কাছেও মনে হয়েছে যে এইটা আসলে হত্যা করার মতো কোনো ইস্যু না। এক্স্যাক্টলি। সো মূলত হচ্ছে দীর্ঘদিন আওয়ামী লীগের কিছু নেতৃবৃন্দ তারা হচ্ছে দীর্ঘদিন বিডিআরের সঙ্গে বসেছে, কথা বলেছে, এবং যে ইস্যুগুলো হচ্ছে মাইনর ইস্যু ছিল অ্যাপারেন্টলি,
সেগুলোকে হচ্ছে অনেক বড় করে দেখিয়েছে। তাদেরকে বলেছে যে তোমাদের মধ্যে থেকেই ডিজি হবে, তোমাদের মধ্যে বিডিআরে কোনো আর্মি অফিসার থাকবে না, তোমরা প্রমোশন পাবে, তোমরা এটা পাবে সেটা পাবে, এরকম দেখিয়েছে যে প্রমিসগুলো করলে আসলে তারা প্রলুব্ধ হবে, সেই প্রমিসগুলো করেছে। কিন্তু আরও একটা ব্যাপার হচ্ছে যে সেটা কি দু একটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করা যায় যে কিভাবে তাদেরকে আসলে কি লোক দেখানো হয়েছে, কি প্রথমত হচ্ছে তাদের সঙ্গে বৈঠক করা হতো এবং তাদের যে অসন্তুষ্টি ছিল সেটাকে আসলে একটা ক্ষোভে পরিণত করা হয়েছে। আচ্ছা, ক্ষোভে পরিণত করা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে আওয়ামী লীগ, এটা অনেক বিডিআর সদস্য আমাদেরকে সাক্ষ্যে বলেছে যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাদের সামনে অবস্থাটা যেভাবে পোর্ট্রে করেছে, তারা কখনোই প্রথমে চিন্তাও করতে পারেনি যে অফিসারদেরকে তারা হত্যা করবে বা হত্যা করা হবে। এবং আওয়ামী লীগ নেতাদের এই পরিকল্পনাটার ব্যাপারে তারাও খুব একটা বেশি ক্লিয়ার ছিল না। তাদের সঙ্গে আওয়ামী লীগের নেতাদের যে আন্ডারস্ট্যান্ডিংটা ছিল সেটা হচ্ছে ডিজি সাহেবকে জিম্মি করা হবে এবং এই ঘটনাটা ঘটবে হচ্ছে সর্বোচ্চ পর্যায় থেকে গ্রিন সিগন্যাল পাওয়া গেলে, সেটা হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনা গ্রিন সিগন্যাল দিলে এই কার্যক্রমটা শুরু হবে, ডিজি সাহেবকে জিম্মি করা হবে, অফিসারদের কাউকে জিম্মি করা হবে। তখন শেখ হাসিনা একটা উদ্ধারের নাটক করে বিডিআরের যা যা দাবি দেওয়া আছে সবগুলো পূরণ করে দেবে। অর্থাৎ এগুলা কি ওনার নির্দেশেই তাহলে সবকিছু হয়েছে? আমরা তো তাই আমাদের তদন্তে পেয়েছি, উনি সম্পূর্ণ বিষয়টা অবগত ছিলেন এবং সবকিছুই তার নির্দেশেই এখানে শেখ হাসিনা এবং তার যে ইনার সার্কেল ছিল, মেজর জেনারেল তারিক সিদ্দিকী, জাহাঙ্গীর কবির নানক, শেখ সেলিম, ফজলে নূর তাপস, সাহারা খাতুন, এরা মিলেই কিন্তু এরা হচ্ছে ঘটনার মূল কুশীলব হিসেবে কাজ করেছে। যেটা বলছিলাম, মূলত ওই গ্রিন সিগন্যালটা পাওয়ার পরে তাদের এই কাজটা অ্যাক্টিভেটেড হয়, তাদের প্ল্যানটা অ্যাক্টিভেটেড হয় যে জিম্মি করবে। কিন্তু অনেক বিডিআর সদস্য আমাদেরকে এটা বলেছে যে তারা আসলে হত্যা করবে এরকম প্রথমে করেনি। প্রথম গুলিটা কে করেছে, আচ্ছা, এই বিষয়টাও আসলে ক্লিয়ার হয়নি যে প্রথম শটটা কে ফায়ার করেছে। আমরা অনেক সাক্ষ্য পেয়েছি এই করেছে ও করেছে, কিন্তু আমরা কোনো কংক্রিট ডিসিশনে আমরা নিজেরাও আসলে আসতে পারিনি যে প্রথম গুলিটা কে করেছে। কতগুলো নাম আমরা পেয়েছি, সেই নামগুলো আমরা আমাদের তদন্তের প্রতিবেদনে উল্লেখ করেছি। যেটা হয়েছে, যখন প্রথম শটটা ফায়ার্ড হয়েছে এবং অনেক অফিসার মারা গেছে, শুরুটা যখন হয়ে গেছে, তখন কিন্তু বিডিআরের সৈনিকরা হচ্ছে সম্পূর্ণ আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। এরা তো আসলে কিছু ইয়াং ছেলে পেলে এবং তারা কিন্তু অন্যান্য বাহিনীর থেকে অনেক অ্যাগ্রেসিভ, কারণ তাদেরকে সবসময় বিএসএফ ডিল করতে হয়, বর্ডারে সীমান্তে সবসময় ডিল করতে হয়। সো এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে অবর্ণনীয়। এখানে আপনি বেশ কয়েকটি নাম বললেন, আমাদের এখানে উঠে এসেছে, আমাদের এখানে যারা কথা বলতে এসেছেন সোহেল তাজের নামটিও উঠে এসেছে। তার ব্যাপারে কি আসলে আপনারা কোনো ধরনের? হ্যাঁ, আমরা তার ব্যাপারে অনেক কিছুই পেয়েছি। প্রথমত হচ্ছে যে বিষয়টা আমাদেরকে প্রথম ইন্ট্রিগ করে যে সোহেল তাজ তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তো স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে বিডিআরের যা কিছু ঘটছে, বিডিআর কিন্তু আসলে তার মিনিস্ট্রির অধীনে। অবশ্যই সোহেল তাজ সেখানে প্যারেড পরিদর্শন করার জন্য ইউনিফর্ম বানাতে চেয়েছিল, যেটা বিডিআরে এই সংবাদটা খুব চাঞ্চল্য সৃষ্টি করেছিল। কারণ কখনো কোনো সিভিলিয়ান, সে মিনিস্টার হতে পারে যাই হোক না কেন, কখনো ইউনিফর্ম পরে, একটা বাহিনীর ইউনিফর্ম পরে প্যারেড দেখতে আসে এমন কোনো নজির নেই, এরকম কোনো নজির নেই। তো এবং তখন যেটা হয়েছে সেটা হচ্ছে বিডিআরের যে টেইলর, সে যে সোহেল তাজের মাপ দিয়েছে, সোহেল তাজের মাপ নিয়েছে এবং সেই ইউনিফর্মটা ডেলিভারিও করেছে। আচ্ছা, এবং এই পুরো বিষয়টা, এই যে একজন টেইলরকে পাঠানো এবং মাপ নেওয়া, ইউনিফর্ম মাপ নেওয়া, এবং ইউনিফর্মের কাপড়ও আপনার হচ্ছে বিডিআরের স্টোর থেকে, ভান্ডার থেকে নেওয়া হয়েছে ইউনিফর্ম বানানোর জন্য। এটা কিন্তু আমি বলছি 25শে ফেব্রুয়ারির বেশ আগে, ফেব্রুয়ারির 1-2 তারিখের দিকে, ফেব্রুয়ারির শুরুর দিকের কথা, যখন পরিকল্পনাতেই আছে আর কি। এক্স্যাক্টলি, প্ল্যানিং ফেজে যখন আছে। জি। সো এইটা উনি কেন করেছিলেন, এই কাজটা কেন তার করার দরকার হলো, এর কোনো সদুত্তর তিনি আমাদেরকে দিতে পারেননি। আমরা তাকেও জিজ্ঞাসাবাদ করেছি, আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের সঙ্গে কথা বলার জন্য, এর কোনো সদুত্তর তিনি দিতে পারেননি। এক, দ্বিতীয়ত হচ্ছে যে যখন এই হত্যাযজ্ঞটা চলছিল তখন তার ভূমিকা কী ছিল, এবং হত্যাযজ্ঞ পরবর্তী সময়ে তিনি আরও বেশ কিছুদিন মিনিস্ট্রিতে ছিলেন, তখন তার ভূমিকা কী ছিল। এটাও আমরা দেখেছি যে তিনি আসলে বিডিআর হত্যাযজ্ঞ যে এত সিরিয়াস একটা ইস্যু, পুরো দেশের যে নিরাপত্তা বিঘ্নিত হলো, এই ব্যাপারেও আমরা তাকে খুব উদ্বিগ্ন দেখিনি। এই কিন্তু ইউনিফর্মের বিষয়টা, এবং আরও একটা ইন্টারেস্টিং ইনফরমেশন আমরা পাই, এই যে টেইলর যে সোহেল তাজকে ইউনিফর্ম বানিয়ে দিয়ে আসলো, মাপ নিল, এইটা কোঅর্ডিনেট করেছে আবার ডিএডি তৌহিদ। আচ্ছা,
তো এই বিষয়গুলো পুরো বিষয়টাই উনি কোঅর্ডিনেট করেন। হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে খুবই অস্বাভাবিক লেগেছে। আর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে এত বড় একটা ঘটনার দায় কি উনি এড়াতে পারেন? এটা আসলে আমার একটা মানে ব্যক্তি হিসেবে আমার এই প্রশ্নটা বারবার মনে আসে। আমি আবারও একটু এই বিষয়টা জানতে চাই যে এই নাম বেশ কিছু উঠে এসেছে ইতিমধ্যে, তো এটার আসলে মূল মাস্টার মাইন্ড কে বা কারা ছিল আসলে? মাস্টার মাইন্ড হিসেবে আমরা দেখেছি এখানে শেখ হাসিনা পুরো বিষয়টা সম্পর্কে অবগত ছিল এবং শেখ হাসিনার অঙ্গুলি হেলনেই সব কিছু হয়েছে। শেখ হাসিনার নির্দেশ এবং শেখ হাসিনার মানে অবগতির বাইরে কোনো কিছুই ছিল না। এবং শেখ হাসিনা কিন্তু প্রথম আওয়ারেই যখন গোলাগুলি শুরু হয় তখনই তাকে রিপোর্ট করা হয়েছে যে গোলাগুলি হচ্ছে, এবং যখন হত্যা করা হয় তখনও তিনি জানতেন যে হত্যা করা হয়েছে। ডিএডি তৌহিদ আমাদেরকে সাক্ষ্য দিয়েছে যে ডিএডি তৌহিদ সহ একটা বিডিআর সদস্যকে যখন যমুনাতে ডাকা হলো তখন তারা শেখ হাসিনার সঙ্গে বৈঠক করার জন্য, তখন তারা কিন্তু শেখ হাসিনাকে এবং সেনাপ্রধানকে জানিয়েছে যে হত্যা করা হয়েছে। আচ্ছা, কিন্তু এরপরে যে প্রেস কনফারেন্স হয়েছে এবং সামগ্রিক যে আলোচনা হয়েছে, আমরা যেটা দেখেছি টিভিতে যা দেখানো হয়েছে, কোথাও কিন্তু হত্যাকাণ্ড বিষয়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দ মুখ খোলেনি, কিন্তু তারা জানতো যে হত্যাকাণ্ড হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে তারেক সিদ্দিকীর মাধ্যমে সেনাবাহিনীতে একটা প্যারালাল কমান্ড স্ট্যাবলিশ করা হয়েছে, যাতে সেনাবাহিনী কোনোভাবেই উদ্ধার অভিযান চালাতে না পারে, স্ট্রাইক করতে না পারে, বিদ্রোহের নামে যে হত্যাযজ্ঞ হয়েছে সেটিকে থামানোর জন্য। এটা সেনাবাহিনীর বিভিন্ন সংস্থা, পার্টিকুলারলি গোয়েন্দা সংস্থাগুলোতেও এই প্যারালাল কমান্ড ও প্রভাব বিস্তার করেছিল। এর পরবর্তীতে যখন বিদ্রোহ সেনাবাহিনী অভিযান চালানোর ক্ষেত্রে আরও একটি ব্যাপার কাজ করেছে, সেটা হচ্ছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যাদের নাম আমি ইতিমধ্যে বলেছি, তাদেরকে পাঠিয়ে, বিশেষ করে জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, তারপরে হচ্ছে আপনার ফজলে নূর তাপস, ইভেন সাহারা খাতুন, তারা একটা আত্মসমর্পণের নাটক করে 25শে ফেব্রুয়ারি রাত্রে। এই আত্মসমর্পণের নাটকের মাধ্যমে দেখানো হয় যে বিডিআরের সৈনিকরা আত্মসমর্পণ করেছে, অথচ এটা পুরোটাই নাটক ছিল। এবং ওইখানে যেসব আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিল তাদের মধ্যে একজন ছিলেন অ্যাডভোকেট কামরুল ইসলাম, তিনিও আমাদেরকে বলেছেন যে এটা নাটক ছিল। আমরা বুঝতে পারছি যে এটা নাটক ছিল, কিন্তু শেখ হাসিনা বলেছে তাই আমরা করেছি। আর 26শে ফেব্রুয়ারিতেও কিন্তু অফিসাররা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, অফিসারদের পরিবারবর্গ নির্যাতনের শিকার হয়েছে। সো এই ব্যাপারটা হচ্ছে আপনার রাজনীতিবিদদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে, যাতে সেনাবাহিনী, যে পলিটিশিয়ানরা নেগোশিয়েট করছে, সো সেনাবাহিনী অবভিয়াসলি স্ট্রাইক করতে পারবে না, তারা যদি চায়ও। এছাড়া এর পরবর্তীতে আমরা যেটা দেখেছি, শেখ হাসিনা একদম তার বাছাইকৃত কিছু তদন্তকারী কর্মকর্তা, আইনজীবী, এদেরকে দিয়ে পুরো বিডিআর হত্যাযজ্ঞ বিষয়ক যে তদন্ত হয়েছে, প্রসিকিউশন হয়েছে, এগুলোতে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেছে। আচ্ছা, যাতে আওয়ামী লীগ যেভাবে চায় সেভাবেই যেন তদন্তটা হয়। সো সেটাও আমরা ফাইন্ড আউট করেছি, আমাদের রিপোর্টের বিস্তারিত আছে। আচ্ছা, এই যে এখানে একটি নাম উঠে এসেছিল একজন অফিসারের, যার স্ত্রীকে 4টা লাশ দেয়া হয়েছিল, কিন্তু তিনি 4বারই অস্বীকার করেছেন। ডিএনএ টেস্ট করা হয়েছে বেশ কয়েকবার, তিনি বলেছেন এটা তার স্বামী না, এবং আজ পর্যন্ত তার স্বামী কি জীবিত বা মৃত বা লাশটা কোথায় তিনি সেটা পাননি। তিনিও আমাদের এখানে এসেছিলেন কথা বলতে, তাসনুভা মাহা, তার স্বামী ছিলেন সম্ভবত একজন মেজর। তো এই বিষয়ে কি আপনাদের কাছে কোনো তথ্য রয়েছে কি? হ্যাঁ, আমরা এটা ফাইন্ড আউট করেছি, বিশেষ করে আমাদের কমিশনের যারা আর্মি অফিসার, যেসব সম্মানিত সদস্যরা ছিলেন, তারা বিষয়টা গভীরভাবে দেখেছেন। কারণ মৃতদেহ হস্তান্তর এবং মৃতদেহ শনাক্ত, এটা সেনাবাহিনীর একটা বিশেষায়িত ব্রাঞ্চ এটি করে থাকে, যেটাকে বলা হয় অ্যাডজুটেন্ট জেনারেলস ব্রাঞ্চ, এজিস ব্রাঞ্চ, তারা এটি করে থাকে। সো সেসব নথিপত্র ঘেটে তারা কিছু ফাইন্ডিংস আমাদের প্রতিবেদনে দিয়েছেন। আমার যতদূর মনে পড়ে, আমি যদি ভুল না করে থাকি, এটা সঠিক যে ওনার ডেড বডিটা আসলে শনাক্ত করা হয়নি, এটা সঠিক। আমরা এটা সত্যতা আমরা পেয়েছি যে শনাক্ত করা যায়নি বা শনাক্ত করা হয়নি, এবং এটা আমরা পেয়েছি আমাদের প্রতিবেদনে। তানভীর হায়দার নূর, হ্যাঁ, মেজর তানভীর হায়দার নূর, উনি ওই সময় ক্যাপ্টেন ছিলেন এবং পরবর্তীতে পদোন্নতি মেজর দেওয়া হয়েছে। কিন্তু এই ব্যাপারটা সঠিক। এবং আমাদের তদন্তে আরও এসছে যে তানভীর হায়দার নূরকে গুম করার পেছনে বা তাকে হত্যা করার পেছনে ফজলে নূর তাপসের একটা সংশ্লিষ্টতা আছে। আমাদেরকে দুজন সাক্ষ্য দিয়েছে যে যারা দেখেছে যে ফজলে নূর তাপস তানভীর হায়দার নূরকে তুলে নিয়ে গেছেন, পিক করে নিয়ে গেছেন। আচ্ছা, এবং তারপর থেকে তার আর কোনো হদিস পাওয়া যায়নি। এবং যারা আমাদেরকে সাক্ষ্যগুলো দিয়েছে, তারা যখন তদন্ত চলছিল তখন এই কথাটি তারা বলে ফেলেছে যে তারা ফজলে নূর তাপসকে ভেতরে দেখেছে। এই কথাটা যখন তারা ঘটনার সময় তারা ভেতরে দেখেছে, এই কথাটা যখনই তারা বলেছে, তাদেরকে হত্যা করার চেষ্টা করা হয়েছে।
আচ্ছা। আমরা ভয়াবহ নির্যাতনের আলামত তাদের মধ্যে দেখেছি। ড্রিল মেশিন দিয়ে পায়ের মাংস কেটে ফেলা, অকথ্য নির্যাতন চালানো, এগুলো কিন্তু আমরা দেখেছি। তাদেরকে হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং তাদের পরবর্তীতে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয়েছে। সো এটা হয়তো একটা আলামত নষ্ট করার একটা ইয়ে ছিল, কিন্তু আমরা লাকিলি আমরা তাদেরকে পেয়েছি এবং তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করে এটা জেনেছি যে এটার একটা কানেকশন ছিল। তো তাহলে তাকে ভেতরে নিশ্চয়ই মারা হয়নি, তাকে গুম করার পেছনে আসলে উদ্দেশ্যটা কি ছিল এইটা আসলে না, এটা আমরা আসলে ক্লিয়ারলি জানতে পারিনি। তবে অফিসারদেরকে যে হত্যা করা হচ্ছিল খুঁজে খুঁজে, এটা আমরা অনেক সাক্ষ্যতে পেয়েছি। অফিসারদেরকে নাম ধরে ডাকা হয়েছে, তারা কোথায় লুকিয়ে থাকতে পারে এই বিষয়গুলো। অর্থাৎ এটা একটা লিস্ট বোধহয় করা ছিল আগে থেকে। হতে পারে, আমরা যদি এই ধরনের কোনো লিস্ট পাইনি, বাট অফিসারদেরকে খুঁজে খুঁজে হত্যা করা হয়েছে, এর আমরা বহু আলামত পেয়েছি। আচ্ছা, আমরা ঠিক এই জায়গা থেকে আবার আসবো, তার আগে সময় হয়েছে আমাদের আরো একটি বিরতিতে যাবার। দর্শক, কথা বলার এ পর্যায়ে আমাদের সময় হয়েছে আরো একটি বিরতিতে যাবার। কোথাও যাবেন না, থাকুন আমাদের সাথে। ফিরছি খুব শীঘ্রই ছোট্ট একটি বিরতির পরে। বিরতির পর আর একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন যে কথা যায়নি বলা। আমাদের সাথে কথা বলছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শাহনেওয়াজ খান চন্দন। বিরতিতে যাবার আগে আমি আপনার কাছে একটি বিষয়ে আসলে জানার আগ্রহ প্রকাশ করেছিলাম, সেটি হচ্ছে আপনি এই যে মাস্টার মাইন্ডের কথাটি যে বললেন, কে বা কারা বা কাদের নেতৃত্বে এটি হয়েছে, তো আমাদেরই দেশের বাহিনী, আমাদের দেশের সরকারের হাতে, প্রধানমন্ত্রী কিংবা মন্ত্রীদের হাতে এভাবে মানে নির্যাতিত হবে, এই হত্যাকাণ্ড ঘটবে, এটা আসলে অনেকটাই অবিশ্বাস্য। এর পেছনে আসলে কার বা কাদের স্বার্থ হাসিলের উদ্দেশ্য ছিল, মানে মূল বিষয়টাতে আসলে কারা ছিল পর্দার ওপাশে? পর্দার ওপাশে তো অবভিয়াসলি আওয়ামী লীগের যে আওয়ামী লীগের যে নেতৃত্ব, যেটা শেখ হাসিনা থেকে শুরু করে তার যে কোর চিফ, তারাই আসলে এটার পেছনে ছিল, পর্দার অন্তরালে ছিল। এবং বিগত 17 বছর তাদের নামগুলো কিন্তু আসেনি, যদিও তারা যে বিডিআর সদস্যরা যে তাদের সঙ্গে কথা বলছে, ষড়যন্ত্র করছে, এটা কিন্তু আওয়ামী লীগের আমলের তদন্ততে উঠে এসছে। কিন্তু পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা যখন চার্জশিট দিয়েছে, তখন আওয়ামী লীগ নেতৃবৃন্দর নাম তার সে মুছে দিয়েছে। এক আর দ্বিতীয়ত হচ্ছে এটার পেছনে আসলে কারণ কি থাকতে পারে। একটা হচ্ছে যে শেখ হাসিনার একটা পার্সোনাল গ্রিভেন্স ছিল কিন্তু সেনাবাহিনীর এগেইনস্টে। এইটা সে চরিতার্থ করতে চায়, এরকম অনেকবার সে আগ্রহ প্রকাশ করেছে। দ্বিতীয়ত হচ্ছে যে সেনাবাহিনীতে ওই সময় অনেক দেশপ্রেমিক অফিসার ছিল। শেখ হাসিনা যে পরবর্তীতে একটা 17 বছর ব্যাপী যে একটা স্বৈরশাসন সে কায়েম করতে যাচ্ছে, এই পরিকল্পনাটা তো আর তার আজকের না, এটা তো অনেক আগে থেকেই ছিল বলে আমরা ইতিহাস ঘাটলেও দেখতে পাই। এই স্বৈরতন্ত্র কায়েমটা কিন্তু এই দেশপ্রেমিক অফিসাররা থাকলে তার জন্য আসলে এটা কায়েম করাটা কঠিন হতো, সে চ্যালেঞ্জের মুখে পড়তো। আচ্ছা, এইটাও সে, এই স্বার্থ সে হাসিল করেছে। তৃতীয়ত হচ্ছে আমরা দেখতে পাই যে শেখ হাসিনা যখন বিডিআর এই হত্যাযজ্ঞটা ঘটছে, তখন শেখ হাসিনা কী করেছিল এবং সেনাবাহিনী কেন অ্যাক্ট করলো না, এই বিষয়টাতে আপনি যদি দেখেন, আমাদের তদন্তে উঠে এসছে যে সেনাবাহিনীর টপ কমান্ডকে বারবার বলা হয়েছে যে তোমরা যদি উদ্ধার অভিযান চালাও তাহলে ভারত আমাদেরকে আক্রমণ করবে। আচ্ছা, এটা বিভিন্ন জায়গায় বলা হয়েছে এবং জেনারেল মইনিউ আহমেদ আমাদেরকে সাক্ষ্য দিয়েছেন, তৎকালীন সেনাপ্রধান। তিনিও আমাদেরকে বলেছেন যে আমি আসলে সেনাবাহিনী পাঠাতে পারিনি বিকজ দ্য থ্রেট ওয়াজ রিয়েল, যে আমি যদি উদ্ধার অভিযান চালাই তাহলে ভারতীয় সেনাবাহিনী আক্রমণ করবে। এটা আমরা অবিনাশ পালিওয়াল নামে একজন ইন্ডিয়ান অথর, তার বইতে এটা লিখেছেন। এবং তার বইতে এটা আমরা যখন এটা পাই, আমরা ঘাটাঘাটি করে, তখন আমরা তার বই থেকে এই উদ্ধৃতিগুলো নিই, আমাদের প্রতিবেদন আমরা এটা উল্লেখ করেছি। এবং তিনি এটা কিভাবে জানলেন, যখন আমরা এটা যখন আমরা অনুসন্ধান করি, তখন আমরা দেখলাম যে সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ সাহেব ওই বিষয়টা জানতেন এবং আমরা তাকে কিন্তু তৌহিদ সাহেবকে চিঠি দিয়েছি এবং উনি চিঠির উত্তরও দিয়েছেন যে হ্যাঁ, এই বিষয়টা তিনি জানতেন যে সেনাবাহিনী যদি উদ্ধার অভিযান চালাতে যায় তাহলে ইন্ডিয়ান আর্মির একটা ডিপ্লয়মেন্ট আছে এবং সেখান থেকে মুভ হতে পারে। এবং শেখ হাসিনাকে উদ্ধার করার জন্য তারা প্যারাট্রুপারও মোতায়েন করে রেখেছিল, যে প্রয়োজনে শেখ হাসিনাকে উদ্ধার করে তারা নিয়ে যাবে যদি শেখ হাসিনা হুমকির সম্মুখে হয়। এছাড়া এটা তো গেল হচ্ছে গিয়ে একদম টপ নেতৃবৃন্দের কথা, কিন্তু আমরা যখন পিলখানাতে আসি, পিলখানা এবং হাজারিবাগ এই এলাকাটাতে, আমরা দেখতে পাই যে আওয়ামী লীগের একজন তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ, তোরাব আলী, লেদার লিটন, মির্জা আজম কিন্তু ওই সময় খুব বড় নেতা ছিল না, সে মূলত যুবলীগের নেতা ছিল। সো এই লোকাল লিডার থেকে শুরু করে, ছাত্রলীগ, যুবলীগ থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত এন্টায়ার চেইন অফ কমান্ড অফ আওয়ামী লীগ পুরোপুরি ইনভলভ হয়ে পড়েছিল। এমপিরা গেছে, মাহবুবা রাগিনী, আসাদুজ্জামান নূর, ওয়ারেসাত হোসেন বেলালের মতো এমপিরাও এখানে ইনভলভ হয়ে পড়েছে। নেগোসিয়েশনের নামে নাটক করছে, আমরা যেটা দেখেছি 4 নম্বর গেটের সামনে।
উদ্ধারের নামে নাটক করছে, সব কাউকে কাউকে উদ্ধার করছে, বেশিরভাগ মানুষকে উদ্ধার করছে না। লাশ পাওয়া যাচ্ছে কিন্তু হত্যাকাণ্ড হয়েছে এই বিষয়টার কোনো স্বীকৃতি পাওয়া যাচ্ছে না। সো এই নাটকে আসলে আওয়ামী লীগের শেখ হাসিনা থেকে শুরু করে একজন তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ ইনভলভ হয়ে পড়েছিল। সেজন্য আমরা কিন্তু আমাদের কমিশনের প্রতিবেদনে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করার একটা সুপারিশ করেছি। আচ্ছা আচ্ছা। এবং দল হিসেবে আওয়ামী লীগের ব্যবস্থা নিতে হবে, আমরা সেই সুপারিশটা করেছি। আচ্ছা, আপনারা তো সব পক্ষের কথাই শুনেছেন কম বেশি। আপনি এই যে নামগুলো বললেন, যারা এখনো দেশে নেই কিংবা দেশের বাইরে আছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ কিংবা তাদের কথা শোনার জন্য আপনারা কি পদক্ষেপ বা ব্যবস্থা নিয়েছেন? হ্যাঁ, আমরা একাধিকবার পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছি। জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজম কিন্তু আমাদেরকে লিখিত বক্তব্য দিয়েছে এবং তারা মূলত দায়টা আসলে শেখ হাসিনার উপরে চাপিয়েছে। তারা বলেছে আমরা শেখ হাসিনার নির্দেশে সেখানে গিয়েছিলাম, ইভেন পায়ে সালাম করে গিয়েছিলাম। আমরা অ্যাডভোকেট কামরুল, এটা তাদের নিজেদের মুখেরই স্বীকারোক্তি। হ্যাঁ, শেখ হাসিনা তাদেরকে পাঠিয়েছে, এটা তারা আমাদেরকে লিখিত দিয়েছে। আমরা এগুলো সাক্ষ্য তো রেকর্ডে রেখেছি আমাদের প্রতিবেদন। আচ্ছা। আসাদুজ্জামান নূর, মাহবুবা রাগিনী, যারা এমপি হিসেবে যারা ওখানে গিয়েছিল, তাদের আমরা সাক্ষ্য নিয়েছি। তারাও সেখানে বলেছে যে আমরা এত কিছু জানতাম না, শেখ হাসিনা পাঠিয়েছে তাই গেছি। তো মূলত সব দায় শেখ হাসিনার উপর চাপানোর একটা প্রবণতা আমরা তাদের মধ্যে দেখেছি। অ্যাডভোকেট কামরুল ওই সময় সম্ভবত আইন প্রতিমন্ত্রী ছিলেন, ওই সময় পরবর্তীতে খাদ্যমন্ত্রী, তারও আমরা ইন্টারভিউ নিয়েছি। বাণিজ্য মন্ত্রী ইন্টারভিউ নিয়েছি। ওই বাণিজ্য মন্ত্রী ছিলেন হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান। তিনি কিন্তু পরবর্তী তদন্তের কিছু সময়ের জন্য কোঅর্ডিনেটর ছিলেন। আচ্ছা। তিনিও বলেছেন মানে সবাই হচ্ছে শেখ হাসিনার প্রতি অঙ্গুলি নির্দেশ করে আর কি। সেটা একটা কমন প্রবণতা ছিল। আচ্ছা, আপনি ইতিমধ্যে আমাদের সাথে বেশ কিছু তথ্যই শেয়ার করেছেন। তো এই মুহূর্তে আসলে ঠিক এমন কোনো তথ্য কি আপনার মনে আছে কিনা, কিংবা আমাদের সাথে শেয়ার করা যায় কিনা দর্শকদের উদ্দেশ্যে, যেটি এখনো আলোচনায় আসেনি কিংবা সাধারণ মানুষের ধারণার বাইরে, এমন কোনো আরেকটি বিষয় কি আসলে আমাদের সাথে শেয়ার করা সম্ভব? আমি অনেক কিছু আছে, এটা একটা হিউজ ব্যাপার। এবং এই বিডিআর হত্যাযজ্ঞ নিয়ে আমরা যখন তদন্ত করতে যাই তখন আমরা অনেক সময় ওভারওয়েলমড ফিল করতাম, কারণ শেখ হাসিনার এই ভয়ঙ্কর পরিকল্পনাতে রাষ্ট্রের বেশিরভাগ যন্ত্র ইনভলভ হয়ে পড়েছিল এবং শেখ হাসিনাকে তারা সার্ভ করেছে। ইভেন মিডিয়া, মুন্নি সাহার যে অপসাংবাদিকতাটা আমরা দেখেছি সে সময়, সেটাও কিন্তু আপনার হচ্ছে মিডিয়ার ভূমিকাটাকে প্রশ্নবিদ্ধ করেছে। যে অফিসার যারা নিহত হয়েছে, শাহাদাত বরণ করেছে, তাদেরকেই ক্রিমিনাল হিসেবে প্রেজেন্ট করা, এবং বিদ্রোহটা কিন্তু এর মাধ্যমে ছড়িয়ে পড়েছিল বিভিন্ন জায়গায়। আর এছাড়াও আপনার যে বিষয়টা এসছে সেটা হচ্ছে পরবর্তী তদন্ত কার্যক্রমে, যেখানে আওয়ামী লীগের ইনভলভমেন্ট খুবই ক্লিয়ার ছিল। সেনা তদন্ত একটা হয়েছে, আবার জাতীয় তদন্তও কিন্তু একটা হয়েছে, বেসামরিক সবাইকে নিয়ে। দুটো তদন্তেই আওয়ামী লীগের ইনভলভমেন্টটাকে বাদ দেওয়া হয়েছে সুপারিশে এসে, কমেন্টে এসে, কিন্তু কিছু জায়গায় কিন্তু আবার এসছে। তারপরে যখন সুপারিশ করেছে তারা কিন্তু তদন্তে আওয়ামী লীগের ইনভলভমেন্ট বাদ দিয়েছে। তারপরে এছাড়া যেটা আমরা একটা অপচেষ্টা দেখেছি আব্দুল কাহার আকন্দের তদন্তে এবং হচ্ছে জাতীয় তদন্ত প্রতিবেদনে, সেটা হচ্ছে জঙ্গি সংশ্লিষ্টতা দেখানোর জন্য উঠে পড়ে লেগেছিল। যেখানে জঙ্গি, যুদ্ধাপরাধী এসব কিছু ঢুকিয়ে দেওয়া যায় কিনা। এটা পুরোটাই নাটক ছিল। হ্যাঁ, কিন্তু এটা আমরা কিন্তু কোনো জঙ্গি এলিমেন্টস এখানে পাইনি, এবং যুদ্ধাপরাধী বলে যাদেরকে ইয়ে করা হয়েছে সেসব এলিমেন্টসও আমরা এখানে আসলে পাইনি। তো এই বিষয়টা কিন্তু আসলে বিদ্রোহী বিডিআর সদস্য এবং আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ, এদের যোগসাজশী বিষয়টা আসলে হয়েছে। আচ্ছা, আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। সময় স্বল্পতার জন্য হয়তো বা আরও অনেক প্রশ্নই আপনার কাছে ছিল, যে প্রশ্নগুলো আসলে আমি করতে পারছি না। একদম শেষে যদি আমি সংক্ষেপে একটু জানতে চাই, যেসব বিডিআর সদস্যরা বিনা অপরাধে এত বছর কারাগারে থেকেছেন কিংবা যারা সাজা ভোগ করেছেন, তাদের বিষয়ে কি আপনারা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছেন কিনা, এটা যদি একটু সংক্ষেপে বলেন। না, একটা হচ্ছে যে আমাদের তদন্তের একটা ইউনিক একটা দিক হচ্ছে বিডিআর সদস্যদের মধ্যে যারা নিহত হয়েছে ঘটনাটাতে, আমরা তাদের ব্যাপারটা অনেক ডিটেইলে যাওয়ার চেষ্টা করেছি। অলমোস্ট কেস বাই কেস আমরা দেখেছি। বিডিআর সদস্যদের কাছেও আমরা জানতে চেষ্টা করেছি যে তোমাদের মধ্যে যারা বা আপনাদের মধ্যে যারা নিহত হয়েছিল তাদের ভূমিকা কি ছিল। এদের মধ্যে যাদেরকে আমরা পেয়েছি যে তারা রেজিস্ট করতে চেয়েছে বিদ্রোহ, তাদের ব্যাপারে কিন্তু আমরা রিকমেন্ডেশন দিয়েছি যে তারা সাহসিকতাপূর্ণ কাজ করেছে এবং তাদেরকে একটা মর্যাদা দেওয়া হোক। এবং যেসব পথচারী মারা গেছে স্ট্রে বুলেটে বা হচ্ছে যেভাবেই হোক মারা গেছে, সংঘর্ষের মাঝে পড়ে মারা গেছে, তাদেরকেও ক্ষতিপূরণ দেওয়ার কথা আমরা বলেছি। আর যেটা বলছেন যে নির্দোষ বিডিআর সদস্য, আসলে একটা বিদ্রোহ যখন হয় এবং যখন এটা একটা সশস্ত্র বিদ্রোহ, তখন কেউ কি আসলে নির্দোষ থাকে, এই বিষয়টা কিন্তু আসলে একটা পুনর্বিবেচনার দাবি রাখে। কারণ একজন বিডিআর সদস্যের হাতে অস্ত্র দেওয়া আছে, তার কাজ ছিল তখন সেটাকে রেজিস্ট করা, প্রতিহত করা। সো প্রতিহত না করে সে যদি পালিয়ে যায়, সেও আসলে একভাবে অপরাধী হচ্ছে। সে যদি ওদের সঙ্গে মিলে যায় তাহলে তো সে অবশ্যই অপরাধী। সো এই বিষয়টা আসলে এত সরল না।
অসংখ্য ধন্যবাদ জনাব শাহনেওয়াজ খান চন্দন আমাদের স্টুডিওতে আসার জন্য এবং আপনার মূল্যবান কথাগুলো আমাদের দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করার জন্য। আমি এসএটিভির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। আত্মবিশ্বাস এই নয় যে তারা আপনাকে সবসময় পছন্দ করবে। আত্মবিশ্বাস হলো তারা আপনাকে পছন্দ করবে না জেনেও আপনি আপনার গতিতেই চলবেন, আপনার তাতে কিছুই যায় আসে না। আর আপনার সেই আত্মবিশ্বাসের কথাগুলোই আমরা জানাতে চাই আপনার সাথে ঘটে যাওয়া সেই নির্মম বাস্তবতার কথাগুলো। আমরা চাই স্বাধীন সার্বভৌম দেশে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে প্রতিটি মানুষ যেন তার স্বাধীনতায় বাঁচতে পারে, ভয়হীন ও নিরাপদ জীবন কাটাতে পারে। আপনার সাথে ঘটে যাওয়া যে কোনো নির্যাতন কিংবা হয়রানির কথা এসএটিভির এই প্ল্যাটফর্মে এসে বলতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে, অথবা মেইল করুন যে কথা যায়নি বলা @gmail.com এই মেইলে। আজ বিদায় নিচ্ছি, কিন্তু ফিরছি আগামী বুধবার ঠিক রাত 9টায় নতুন কোনো অতিথি নিয়ে, বলতে না পারা আরও নতুন কিছু কথা নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর বরাবরের মতোই থাকুন এসএটিভির সাথেই। আল্লাহ হাফেজ।